স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বলেন ভালো, দেখতে ভালো, আর সময়টা তার। এই সময়টিতে বাংলাদেশে জনাব সালাউদ্দিন সাহেবের মতো এরকম আকর্ষণীয় ব্যক্তিত্ব, পুরুষ আর দ্বিতীয় জন নেই। পুরো সরকারের মধ্যে তার যে আলোকবর্তিকা, জাস্ট লাইক এ হ্যাজাক লাইট। বাকি সবাই মোমবাতি বা কেরোসিনের প্রদীপ, কিন্তু যেখানে সালাউদ্দিন সাহেব যান সঙ্গে সঙ্গে সেখানে হ্যাজাক লাইট জ্বলে ওঠে। হ্যাজাক লাইটের আধুনিক সংস্করণ হয়তো ফ্ল্যাড লাইট, কিন্তু আমরা যারা সেই ৭০-এর দশকে বা ৬০-এর দশকে যাদের জীবন শুরু, আমাদের কাছে এখনো মানে মোমবাতি, তারপরে ওই সলতে দিয়ে ছোট দাদা, দাদি, মা, খালা তারা ওই নবজাতকের পাশে মানে সলতে দিয়ে এক ধরনের পিন আলো জ্বলিয়ে রাখতো ছোট বাচ্চা হলে। সারা সেটা জ্বলতো, সেটা সরিষার তেল দিয়ে এটা জ্বালানো থাকতো। এর কারণ হলো যে প্রায় বেশিরভাগ বাড়িতে মাটির ঘর ছিল। সেই মাটির ঘর মানে খোদাই করে শিয়াল ঘরের মধ্যে ঢুকে যেত। তারপরে ইঁদুর, তারপরে আরও জিনিসগুলো রয়েছে যেটুকুলোকে বলা হয় কি যেন ভাইতে বলা হয় আমাদের দেশে। তো এরা এসে এই বাচ্চাদেরকে কামড় দিত, ছোট ছোট নবজাতক বাচ্চাদেরকে কামড় দিত। তো এর থেকে বাঁচার জন্য বেশিরভাগ গরিব মানুষের বাড়িতে আসলে এমনি চকিও ছিল না, তারা ফ্লোরে ঘুমাতো। তো এজন্য হেরিকেন জ্বালানোর অবস্থাও অনেক মানুষের ছিল না। কেরোসিনের প্রদীপ জ্বালানোর অবস্থা তো প্রশ্নই আসে না। ওই জন্য ওই রেড়ির তেল বা সলতে দিয়ে, সরিষার তেল দিয়ে তারা এই জিনিসটা জ্বালাতো। তো এরকম সলতের তেল, মোমবাতি মানে তেলের সলতে দিয়ে যে আলোটা বের হয় খুব ক্ষীণ, পিট করে জ্বলে। তারপর হেরিকেন, কেরোসিনের প্রদীপ। তো এইগুলোর পাশে বা মশাল, এগুলোর পাশে যখনই একটা হ্যাজাক লাইট গ্রামে জ্বলতো বা বাজারে জ্বলতো, মানে আমাদের মতো যারা ছোট ছোট পোলাপান আমরা সেই হ্যাজাক লাইট দেখার জন্য মানে পাগল হয়ে যেতাম। গ্রামের কোনো বিয়ে বাড়িতে যখন রাতে কোনো অনুষ্ঠান হতো, এরকম একটা বা দুটো হ্যাজাক লাইট ভাড়া করে আনা হতো, এবং আপনাকে দাওয়াত করুক বা না করুক শুধু হ্যাজাক লাইট দেখার জন্য সেই ছেলেরা, বুড়োরা ওই বাড়িতে গিয়ে হাজির হতো। এই ছিল হ্যাজাক লাইট। তো সেই অর্থে আমাদের বর্তমান রাজনীতির অঙ্গনের পূর্ণিমার চাঁদ বলেন, হ্যাজাক লাইট বলেন, কিংবা উদিত সূর্য বলেন, সবই এখন সালাউদ্দিন সাহেবকে কেন্দ্র করে হচ্ছে। তাকে সবাই ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলছেন, আর অনেক কিছু। এখন এই সালাউদ্দিন সাহেব সম্প্রতি আওয়ামী লীগকে নিয়ে একটি অতি মূল্যবান কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। আর তার সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটি হলো যে দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, আওয়ামী লীগ আর ফিরে আসবে না, নো মোর আওয়ামী লীগ। কাজেই আওয়ামী লীগকে নিয়ে কোনো আলোচনা নেই। দাফন অর্থ কি? দাফন অর্থ মানে সমাধিস্থ করা। হিন্দু মতে চিতায় জ্বালিয়ে দেওয়া, মুসলমানদের ধর্মমতে জানাজা পড়ে তারপর কবরস্থ করা, এটিকে বলা হয় দাফন। আমাদের দেশে দাফন কাফন এই কথাটা খুবই ব্যাপকভাবে প্রচলিত। আপনি যদি মুসলমান হন তাহলে দাফন কাফনের আগে আপনাকে কতগুলো আনুষ্ঠানিকতা করতে হবে। এক নম্বর, আপনাকে মরতে হবে, ইউ হ্যাভ টু ডাই, আপনাকে মরতে হবে। ২ নম্বর হলো যে মরার পরে মুসলমান ধর্ম অনুযায়ী আপনাকে গোসল করাতে হবে, পাক পবিত্র করতে হবে, আতর ঠাতর মাখাতে হবে। ৩ নম্বর হলো আপনার জানাজা হবে। ও ও আপনাকে গোসল করার পর আপনাকে কাফন পরানো হবে, কাফনের কাপড় পরানো হবে। তারপর জানাজা হবে, জানাজার পরে আপনাকে কবরে যখন রাখা হবে ওটাকে বলা হয় দাফন। এখন সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, কবর হয়ে গেছে কোথায়? দিল্লিতে। এই কথাটার ভাব সম্প্রসারণ করব। এখন ধরুন, আওয়ামী লীগ তো একটা দল নয়, আওয়ামী লীগ কোনো ব্যক্তি নয়,
আওয়ামী লীগ শেখ হাসিনা নয়, ইভেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু নয়। আওয়ামী লীগ হলো একটা বিশ্বাস, এ বিলিভ, যেটা এদেশের ৬ কোটি মানুষ মস্তিষ্কে এবং মনে ধারণ করেন। তাহলে মস্তিষ্ক যদি ৬ কোটি হয় আর মনও ৬ কোটি, তাহলে ১২ কোটি। এই ১২ কোটি মানে ৬ কোটি মন আর ৬ কোটি মস্তিষ্ক কবে মরল? তারপরে কে তাদেরকে মারল? একসাথে কিভাবে মরল? কি এদের কি ডায়রিয়া হয়েছে? এদের কি যাকে বলা হয় পোলা ওঠা হয়েছে? গুটি বসন্ত হয়েছে? করোনা হয়েছে? এদেরকে চিকেন পক্স, যেটাকে আমরা গুটি বসন্ত বলি, সেটার চাইতেও গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ ঠিক বলে বিধ্বংসী, সেটা হলো একটা সময় যেটা গ্রামের পর গ্রাম হচ্ছে হার্ট ছিদ্র হয়ে যেত, একটা অসুখ। সেই অসুখটা এখন আর নাই। তো সেই অসুখটা হলো কিনা, সেই মহামারী অসুখটা হলো কিনা, তাহলে এই জিনিসটা মানে মরল কি করে? নাম্বার ওয়ান, অর্থাৎ যদি আপনি আদর্শ এবং যাকে বলে একটা চিন্তা ধরেন, বিশ্বাস ধরেন। ২ নম্বর হলো যে এই আওয়ামী লীগের যে বিশ্বাস এবং যে আদর্শ এবং যে নীতি, সেটা জয় বাংলা হোক, তারপরে জয় বঙ্গবন্ধু হোক, শেখ হাসিনা হোক, বাংলাদেশি মানে বাঙালি জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতা হোক, মুক্তিযুদ্ধ হোক, মানে এই যে তার যে অনেকগুলো ন্যারেটিভ রয়েছে, আদর্শ রয়েছে। প্রথমত আওয়ামী লীগ এটা বিশ্বাস, মানে আওয়ামী লীগ নাম শুনলে, নৌকার কথা দেখলেই মানুষের মনের মধ্যে একটা নাচন তৈরি হয়ে যায়, মস্তিষ্কের নাচন তৈরি হয়ে যায়। এটা একটা পার্ট। সেকেন্ড হলো এটা মরলো কী করে, দিস ইজ মাই কোশ্চেন। সেকেন্ড হলো এটার যে আদর্শ, আদর্শের কতগুলো যাকে বলা হয় নাম্বার আছে। বললাম যে এটা যেমন মুক্তিযুদ্ধের আদর্শ, জাতীয়তাবাদের আদর্শ, রাজনৈতিক আদর্শ, তারা গরিব মানুষের রাজনীতি করে, মেহনতি মানুষের রাজনীতি করে, প্রান্তিক জনগোষ্ঠী মানুষ করে। এখন আপনি বাংলাদেশে ধরেন যত রিক্সাওয়ালা আছে, 90% রিক্সাওয়ালা আওয়ামী লীগ করে। যত মজুর আছে, মোটে আছে, মেথর আছে, নাফিত আছে, ধোপা আছে, 90% আওয়ামী লীগ করে। এদেশের যত দলিত সম্প্রদায় রয়েছে, উপজাতীয় সম্প্রদায় রয়েছে, 90% আওয়ামী লীগ করে। হিন্দু সম্প্রদায় 90% আওয়ামী লীগ করে। তা এই মানুষগুলো তারা কোনো আদর্শ বুঝে না, এটা তারা বিশ্বাসে লালিত হয়। আর এদেশের কবি, সাহিত্যিক, শিল্পী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী, এখন সবাই বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ করে। তো এদের যে অ্যাক্টিভিটি, এদের যে কর্মকাণ্ড আদর্শের ভিত্তিতে, তার কি মরণ হয়েছে? এরা কি এখন জয় বাংলা আন্দোলিত হয় না? এরা কি এখন ৩২ নম্বরে যেতে চায় না? এরা কি শেখ হাসিনার কথা শুনে রোদন করে না? এরা কি সকাল বিকেল খোঁজ নেয় না আওয়ামী লীগ আবার কবে আসবে? এখানে মরণ হলো কোন জায়গাতে আপনি একটু বলেন? ৩ নম্বর হলো আওয়ামী লীগ তো একটা ইতিহাস। সেই ইতিহাসের ধারাবাহিকতায় ১৯৫৪ সন, সেই ইতিহাসের ধারাবাহিকতা ৫২ থেকে শুরু করেন, ১৯৫২ এবং এই যে ছাত্রলীগ আমরা বলি, ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের চেয়ে পুরনো সংগঠন। তো ছাত্রলীগ শুরু হয়েছে সেই কি বলবো পাকিস্তান জমানা থেকে। সেই পাকিস্তান জমানা থেকে প্রথমে ছাত্রলীগ, তারপরে আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ, তারপরে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ, তারপরে ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন। এই যে একটা সুদীর্ঘ ইতিহাস, পরতে পরতে তারা তৈরি করেছে একটা সফলতার আর একটা ব্যর্থতার, একটা কলঙ্কের আর একটা হলো সাফল্যের। মুক্তিযুদ্ধ যেভাবে তাদের সফলতা, বাকশাল তাদের ব্যর্থতা। এদেশের বহু সফলতার সূতিকাগার যেভাবে আওয়ামী লীগ, তদ্রূপ বহু ব্যর্থতার সূতিকাগার তারাই এই মন্দ কাজগুলো শুরু করেছে। ইতিহাস আপনি কিভাবে দাফন করবেন? ইতিহাস তো কখনো দাফন করা যাবে না, ঘুরে ফিরে নামগুলো আসবে। আপনি মেট্রো রেলকে কিভাবে দাফন করবেন বলেন? ৩০০ ফিটকে আপনি কিভাবে দাফন করবেন? আপনি সেই রূপপুর পারমাণবিক কেন্দ্র, এটাকে কিভাবে দাফন করবেন? হাউ ইট ইজ পসিবল? কি করে করবেন আপনি বলেন?
ফলে অ্যাজ এ হোল এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলছেন, আল্টিমেটলি এই কথাগুলো আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। এই কথাগুলো বিএনপির পক্ষে চলে যাচ্ছে। এই কথাগুলো ভারতের পক্ষে চলে যাচ্ছে। এবং তিনি যত বেশি অ্যাকশন দেখাবেন, এই সমস্ত ব্যাপারে যত নেতিবাচক কথাবার্তা বলবেন, ততই তাকে সবাই সালাউদ্দিন বলবে, ততই তাকে সবাই শিলং সালাউদ্দিন বলবে, ততই তাকে সবাই ভারতের এজেন্ট বলবে, এবং এটা তার কপাল খারাপ। তিনি বুদ্ধিমান মানুষ, সাহসী মানুষ, জীবনে সফলতা পেয়েছেন বহু ক্ষেত্রে। কাজেই এই সফলতার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে তার দলের এই সেম কথাগুলো যদি আওয়ামী লীগ দাফন কাফন হয়েছে, এটা যদি গয়েশ্বর বাবু বলতেন, সবচেয়ে কম সমালোচনা হতো। এই ধরনের কথা যদি মির্জা আব্বাস বলতেন, ইভেন মির্জা ফখরুল সাহেব বলতেন, তাহলে ওটার একটা ইফেক্ট থাকতো। কিন্তু সালাউদ্দিন সাহেব যদি এই কথাগুলো বলেন, কোনো অবস্থাতেই এটা বিএনপির জন্য, আমাদের রাজনীতির কারোর জন্য এটা ভালো ফলাফল বয়ে নিয়ে আনবে না বিএনপির জন্য। দ্বিতীয়ত হলো যে যখন আপনি আওয়ামী লীগের চ্যাপ্টারটি ক্লোজ করতে চাচ্ছেন, ধরুন আপনার কথা, সালাউদ্দিন সাহেবের কথা আমি বিশ্বাস করলাম, বিশ্বাস করে আওয়ামী লীগকে ভুলে গেলাম যে আওয়ামী লীগ এখানে নো মোর, আমাদের দরকার নেই। এখন আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী নাহিদ ইসলাম, শেখ হাসিনার পরিবর্তে নাহিদ ইসলাম। প্রধান প্রতিদ্বন্দ্বী আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এবং প্রধান রাজনৈতিক দল আগামীতে আমাদের ফাইট করতে হবে এনসিপির সঙ্গে, এবং এনসিপি আগামীতে সরকার গঠন করবে। এটা অপশন। আওয়ামী লীগ থাকা মানেই তো বিপ্লবের শক্তি হিসেবে 1 নম্বরে চলে আসবে এনসিপি। আচ্ছা, দ্বিতীয় যে শক্তি সেটা আসবে কারা? জামাত। তো জামাত দ্বিতীয় শক্তি। জামাতকে আমরা প্রথম শক্তি আমি এখানে বললাম না। এর কারণ হলো যে আজকে যে বিষয়টি নিয়ে সবাই টানাটানি করছে, টানাটানি করছে বিপ্লব নিয়ে, জুলাই আগস্ট বিপ্লব নিয়ে। বিএনপি টানাটানি করছে, জামাত টানাটানি করছে, কিন্তু সবাই জানে যে এটা এনসিপির সম্পত্তি। তো কাজেই এই বিপ্লবটি যদি সফল হয়, আওয়ামী লীগ যদি আসলে কবরে চলে যায়, তাহলে এই বিপ্লবের ফলে তো চলে গেল। বিএনপি বা জামাত তো আসলে আওয়ামী লীগের একটা পশম স্পর্শ করতে পারেনি। সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লোক বড় বড় কথাবার্তা বলছেন, তারা তো আওয়ামী লীগের জমানায় একটা উফ শব্দ করতে পারেননি। আমি এই জমানাতে যে কজন লোক খুব স্ট্রেট ফরওয়ার্ড হইতে কথাবার্তা বলছেন, বয়সে ছোট কিন্তু নির্ভেজাল কথাবার্তা বলছেন, আমজনতা পার্টির সভাপতি জনাব তারেক রহমান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। তাকে বাংলাদেশের দ্বিতীয় তারেক রহমান হিসেবে অভিহিত করা যেতে পারে। তো আমজনতা পার্টির সভাপতি জনাব তারেক রহমান বিভিন্ন টকশোতে গিয়ে যে কথাগুলো বলছেন, এটাই হলো রিয়ালিটি, এটাই হলো বাস্তবতা। তিনি জুলাই নিয়ে যে কথা বলছেন, ৩২ নম্বর যে কথা বলছেন, আজকের বাংলাদেশ নিয়ে যে কথা বলছেন, তিনি পিনাকিকে নিয়ে যে কথা বলছেন, আমার দেশের মাহমুদুর রহমান, জামাতকে নিয়ে যে কথাগুলো বলছেন, এটা হলো একেবারে বাস্তব। এর চেয়ে কোনো বাস্তব কথা নেই। আমার কাছে মনে হয় যে যদি নম্বর দিতে হয়, তাহলে ১ নম্বর বাংলাদেশে এই মুহূর্তে সত্যবাদী হিসেবে, নির্ভীক কথা হিসেবে এবং নির্ভেজাল কথা হিসেবে এই সাম্প্রতিক ২ বছর নিয়ে, এর আগের কথা বাদ, এই ২ বছর নিয়ে যারা সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কথাবার্তা বলছে, একদম নিরপেক্ষ, তার মধ্যে জনাব তারেক রহমান প্রধান, মানে আমজনতা পার্টির সভাপতি তারেক রহমান। তো যদি আপনি জুলাইকে মূল্যায়ন করতে চান, তাহলে এই তারেক রহমানের জন্যই আজকে বিএনপি ক্ষমতায়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য না। ইভেন তারেক রহমান সাহেব, যিনি আমজনতার সভাপতি, তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে বর্তমান হাসনাত, সার্জিস, অন্যান্য যারা আছেন, তারা প্রথমত আন্দোলন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিলেন, তারা ডিজিএফআইয়ের কবলে চলে গেলেন। তারা যেটা বললেন যে এখন যারা আন্দোলন করছে তারা সন্ত্রাসী, আমরা না। তো ওই প্রেক্ষিতে এই আমজনতার সভাপতি জনাব তারেক রহমান, তিনি আন্দোলনের নেতৃত্বে চলে এলেন, এবং আস্তে 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 সাধারণ মানুষ সম্পৃক্ত হলো। এই যে সাধারণ মানুষ যে সম্পৃক্ত হলো, ঠিক সেই সময়টাতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান
তিনি এই যে এখন আমরা যাকে দ্বিতীয় তারেক রহমান বলছি, তাকে নিয়মিত ফোন করতেন। তাকে বিভিন্ন রকম উৎসাহ দিতেন, উদ্দীপনা দিতেন এবং কিছু টাকা পয়সাও দিতেন। এবং তারেক রহমান বলছেন যে ১ নম্বর তারেক মানে প্রধানমন্ত্রী তারেক রহমান উনি ওরকম ৪ লাখ ৫ লাখ টাকা দেননি। আমাকে ২০,০০০ ২৫,০০০ এরকম করে টাকা দিয়েছেন। তো এই যে দেখুন, এখন আপনি যদি সালাউদ্দিন সাহেব এই মুহূর্তে যদি সেই জুলাইকে আপহোল্ড করতে চান, যে এই জুলাই সবকিছু যারা আমাকে ক্ষমতায় এনেছে, এই জুলাই সবকিছু যারা শেখ হাসিনাকে কবর দিয়েছে, এই জুলাই সবকিছু দেখেন আওয়ামী লীগের দাফন কাফন সম্পন্ন করেছেন, তাহলে নেক্সট প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের আম জনতা দলের প্রধান জনাব তারেক রহমান। বিকল্প তারেক রহমান সাহেবের যে প্রতিদ্বন্দ্বী তারেক রহমান সাহেব বলছেন যে আমি হলাম অরিজিনাল এই সময়টাতে, যারা এই সবাই যখন আন্দোলন থেকে চলে গেছে, সবাই যখন পিস টার্ন নিয়েছে, তখন আমি প্রথম এই বাঁশের লাঠি হাতে নিয়ে এই স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, সার্বভৌমত্ব ফিরিয়ে আনার জন্য, দেশের মালিকানা ফিরিয়ে আনার জন্য সেই রামপুরাতে দাঁড়িয়েছিলাম। এটা সত্য কথা, ইতিহাসে সেগুলো দেখেন। তো তার সেই বিজয়টিকে পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস, হাসনাত, সার্জিস এরা ছিনিয়ে নিয়েছে বলে তারেক রহমান সাহেব অভিযোগ করছেন। মানে তো সেই অভিযোগের ভিত্তিতে এখন বাংলাদেশে একটা পোলারাইজেশন হচ্ছে। দেখেন, আমি কিন্তু কখনো আমজনতা দলের তারেক রহমানকে নিয়ে এত ডিটেলস বলিনি, কিন্তু ব্যাপার হলো যে তিনি এখন মিডিয়ায় হটকেক, তাকে সবাই গ্রহণ করছে। এমনকি সে ৩২ নম্বর ভেঙেছে, বঙ্গভবন ভাঙতে গেছে, সিপিবির অফিস ভাঙতে গেছে, কিন্তু এই কাজগুলো যে তার অন্যায় হয়েছে সে এখন স্বীকার করছে। সে এখন জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে গর্ব অনুভব করছে না, এই কথাগুলো সে স্বীকার করছে। ফলে সত্যিকার অর্থে আমজনতা বলতে যা বোঝায়, সাধারণ জনতা বলতে যা বোঝায়, সেটি এখন আমজনতার দলের সভাপতি তারেক রহমান সেই পর্যায়ে চলে গেছে। এখন আপনি তাকে আম তারেক বলে আর ঠাট্টা করতে পারবেন না। যেখানে দেশের প্রধানমন্ত্রী লন্ডনে থেকে তাকে নিয়মিত টেলিফোন করতেন, এই যে এখন তো ক্ষমতায় আছে, সে তো অস্বীকার করতে পারবে না, ফোন করে আবার মাত্র ১,০২০ টাকা দিতেন। উনি বলতেন যে উনি আমার দিয়েছে ২০,০০০ টাকা, আর আমি নিজের আম বিক্রি করা টাকা দিয়ে ৩ লাখ ৪ লাখ টাকা দিয়ে এই আহত লোকদেরকে সাহায্য করেছি। বলেন তাহলে সেই জুলাই বিপ্লবের মূল মাস্টার মাইন্ড কে, সুবিধাভোগী কে? কাজেই এই জুলাইকে কেন্দ্র করে যদি আগামীতে পট পরিবর্তন হয়, নতুন কেউ ক্ষমতা আসে আদার দেন বিএনপি, তাহলে সালাউদ্দিন সাহেবরা আগামীতে যে পরাজিত হবেন এই জনাব দ্বিতীয় তারেক রহমান অথবা তার অপোনেন্ট যারা আছেন হাসনাত, সার্জিস, নাহিদ, এদের কাছে। এটা হলো রূঢ় বাস্তবতা। তো কাজেই এই যে দাফন কাফন নিয়ে যে কথাবার্তা বলছেন, আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি, কিন্তু প্রতিটি কথাকে যদি আপনি এভাবে বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখবেন যে এই দাফন কাফনের মাধ্যমে আওয়ামী লীগের উপাখ্যানটাকে শেষ করে দিয়ে এখন জুলাই যারা বিপ্লবী, জুলাই যারা যোদ্ধা, তাদেরকে বিএনপির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং সংগতিকারণে এরা এম্পাওয়ার্ড হয়ে যাবে। এবং এখন তারা যে ভাষায় কথাবার্তা বলছে, এই কথা আর ১৫ দিন পরে দেখবেন যে সম্পূর্ণ রিভার্স হয়ে গেছে, পাল্টে গেছে। এবং এদের সঙ্গে বহু, এমনকি এই যে জনাব তারেক রহমান আমজনতা দলের সভাপতি, এর সঙ্গে যদি আওয়ামী লীগের লোক, দলে দলে আওয়ামী লীগের লোক যোগদান করে, এর পিছনে যদি সবাই তারেক ভাই জিন্দাবাদ দেয়, এবং এখানে এর যত বেশি বলবে তারেক ভাই জিন্দাবাদ, তারেক ভাই জিন্দাবাদ, আমার নেতা তারেক রহমান, তারেক ভাই, তারেক ভাই, ততই এটা প্রধানমন্ত্রীর জন্য, তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কতটা অস্বস্তিকর হবে, কতটা অবমাননাকর হবে। একবার একটু চিন্তা করেন তো, যে মুখগুলো খুলে গেছে, আপনি তো মুখ বন্ধ করতে পারবেন না, সেই জিনিসগুলো হয়ে গেছে। ফলে এই যে মাদ্দা জিল্লুহুল আলী বলতে যাকে বোঝানো হয়, মানে প্রধানমন্ত্রীর ছায়া যার উপর আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই যে আওয়ামী লীগ নিয়ে যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন, এটা রাজনীতিতে কী রসায়ন তৈরি করছে, কী প্রতিক্রিয়া তৈরি করছে। তিনি যে আওয়ামী লীগের দাফনের ব্যবস্থা করছেন, কাফন করা হয়ে গেছে, জানাজা দিয়ে ফেলছেন, এই টোটাল জিনিসগুলো, তাও আবার দিল্লিতে, এটার কী প্রতিক্রিয়া হতে পারে রাজনৈতিক। সেকেন্ড থিং হলো জনগণের মধ্যে কি হতে পারে। মানে বাংলাদেশের ৬ কোটি মানুষ আওয়ামী লীগ করে, তারা হয় এই সময়ের মধ্যে যারা বাংলাদেশে আছেন তারা আওয়ামী লীগ ত্যাগ করেছেন, বিএনপিতে যোগদান করেছেন,
অথবা আমজনতা দলে যোগদান করেছেন। কাজেই বাংলাদেশে আওয়ামী লীগ নেই। আর যারা আওয়ামী লীগ ধারণ করেন তারা সবাই দিল্লিতে আছেন, কলকাতাতে আছেন, ভারতের মাটিতে আছেন। কাজেই ওই আওয়ামী লীগ আর ফিরে আসবে না, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ওখানে রাজনীতি শেষ। এই তো সরল। কিন্তু ঘটনা কি তাই? ঘটনা তো তা নয়। তা যদি হয় তাহলে ২৩শে জুন আওয়ামী লীগের যেদিন প্রতিষ্ঠা বার্ষিকী সেদিন সেনাবাহিনীর নামালেন কেন? সেদিন আপনার আনসার বাহিনী ছিল না, বিজিবি ছিল না যেটা আপনার অধীন, বা পুলিশ বাহিনী ছিল না, তো তাদেরকে বাদ দিয়ে কেন আপনি সেনাবাহিনী নামালেন? এবং এখন আজকের এই সময়টা পর্যন্ত এখনও সেনাবাহিনী আপনি মাঠে রেখেছেন এই জুলাই মাসে। আপনি এই 15ই আগস্টকে নিয়ে আপনার কি ভয় হচ্ছে না এখন? আপনার যদি ভয় হয় তাহলে তো সে মরল না, সে তো মরেনি। আওয়ামী লীগ তো মরেনি, দাফন কাফন তো প্রশ্নই আসে না। বরং চিত হয়ে সে দাঁত ভেস্কি দিয়ে জিব্বা নাড়াচ্ছে। এবং একজন মরা মানুষ, আপনি যাকে মনে করছে একজন মরা মানুষ, ওই আগেই বললাম, একজন মরা মানুষ যদি চিত হয়ে শুয়ে আপনাকে ভেংসি কাটে, জিব্বা বের করে, কিংবা সেই তর্জনী উঁচিয়ে, পিনাকি ভট্টাচার্য যেইভাবে তার মানে তর্জনী উঁচিয়ে, আঙ্গুল উঁচিয়ে কী যেন একটা দেখাতে চায় বা করতে চায়, ওইরকম যদি কোনো আওয়ামী লীগের লোক যাকে আপনি মৃত মনে করছেন সে যদি আঙ্গুলটা এভাবে উঁচিয়ে ফেলে, তাহলে কেমন লাগবে বলেন তো? মনে হবে এটা ভৌতিক কাণ্ড না? বলে পুরো এই ৬ কোটি মানুষকে আপনি একটা ভৌতিক জগতে পাঠিয়ে দিচ্ছেন। ইটস নট দ্য ওয়াইজ। আওয়ামী লীগ শুড বি রিকনসিলিয়েটেড। এখানে রিকনসিলিয়েশন ছাড়া আমাদের রাজনীতির কোনো মুক্তি হবে না। কাজে এই ধরনের কথাবার্তা দলের জন্য, সরকারের জন্য, দেশের জন্য অবশ্যই কল্যাণ বয়ে আনবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।